দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে কমিউনিটির বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, এবং আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার মতামত আপনি তুলে ধরতে পারেন সবার মাঝে। সেজন্য আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা আমাদের সোশ্যাল নেটওয়ার্কে যে স্ট্রিমিং হচ্ছে সেখানে আপনি আপনার মতামত রাখতে পারেন। আজ আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি দুটো ভাগে। আমরা দুটো ভাগে অনুষ্ঠানটা করব। প্রথম ভাগে আমরা আলোচনা করব, আপনারা জানেন যে নিউ ইয়র্ক মেয়র ইলেকশন, এটা আসলে খুবই একটা আলোচিত ইলেকশন হতে যাচ্ছে। কারণ নিউ ইয়র্ক হচ্ছে আসলে ইউএস এর মধ্যে যতগুলো শহর আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শহর, এবং সেই সঙ্গে আপনারা জানেন যে জোহরান মামদানি, উনি যিনি ডেমোক্রেটিক পার্টি থেকে এরই মধ্যে প্রাইমারি মনোনয়ন শেষ করেছেন, এই একটা চমকের জন্য অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকবে। সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এবং আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব ক্লিনিক এনার্জি। সেটি আসলে কিভাবে আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে, আপনি কিভাবে ক্লিনিক এনার্জি ব্যবহার করে আরো বেশি লাভবান হতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন বিষয় নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নিউ ইংল্যান্ড ডেমোক্রেটিক পার্টির এক্সিকিউটিভ ডিরেক্টর আনাফ আলম। আলম ভাই, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। যেমনটা বলছিলাম আসলে শুরুতেই যে নিউ ইয়র্ক হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ শহর, এবং সবার একটা আকর্ষণ এবং সবার আগ্রহের কেন্দ্রবিন্দু যে নিউ ইয়র্ক ইলেকশনে কি হতে যাচ্ছে, বিশেষ করে মামদানি যখন আপনার প্রাইমারিটা উতরালো। কিন্তু এরপরও অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। আপনি যেহেতু ডেমোক্রেটিক পার্টি থেকে প্রতিনিধিত্ব করেন, আপনি অনেকদিন এই পার্টির সঙ্গে যুক্ত, আপনার কাছে কি মনে হয় যে ডেমোক্রেটিক পার্টির এখন যে অবস্থাটা, সেটা কি স্বাভাবিক মনে হচ্ছে যে মামদানি, কুমো, এরিক অ্যাডাম সবকিছু মিলিয়ে নিউ ইয়র্ক ডেমোক্রেটিক পার্টির আসলে কি অবস্থা? আসলে সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে বলবো যে পরিস্থিতি, আমি বলবো যে একটু বিধ্বস্ত ডেমোক্রেটিক পার্টির মধ্যে। আপনারা অবশ্যই জানেন যে মামদানি ডেমোক্রেটিক প্রাইমারিতে অবতীর্ণ হওয়ার পরও পার্টি কর্তৃক যারা পার্টিকে নিয়ন্ত্রণ করে, বিশেষ করে নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের বাহিরে, ওরা কিন্তু কেউই কিন্তু ওপেন এখনো পর্যন্ত মামদানিকে সাপোর্ট করেনি। তবে সবার সাথে তার যোগাযোগ হচ্ছে। আমরা ধারণা করছি যে হয়তো যে মামদানির যে আইডিয়াগুলি নিউ ইয়র্কের জন্য মানুষ যেভাবে তাকে ভোট দিয়েছে, কিন্তু বিশেষ করে সিনেট এবং কংগ্রেসের যে লিডাররা আছেন হাকিম জেফরি এবং চাক শুমার, ওনারা ভাবছেন যে এই আইডিয়াগুলি দিয়ে সামনে যে মিড টার্ম ইলেকশন হবে ওখানে পার্টি তেমন কোনো সুবিধা করতে পারবে না। কারণ আপনারা হয়তো ইতিমধ্যে আরও জেনেছেন যে রিপাবলিকান পার্টি মামদানিকে যেভাবে লেবেল করেছে, সোশ্যালিস্ট, তারপরে আপনার কমিউনিস্ট। তো এই জিনিসগুলি আপনার মানে এগুলি আসলে যখন ভোটাররা ভোট দিতে যায়, এগুলি নিয়ে এত একটা বিশ্লেষণ করা যায় মামদানি কি কি আইডিয়া নিয়ে তারপরে প্রাইমারিতে জয়যুক্ত হয়েছে। মানুষ এইগুলি বিশেষ করে রেড স্টেটে আপনার এই সোশ্যালিস্ট জিনিসটাকে খুব তীব্রভাবে, এটাকে বেশি বড় করে দেখা হ্যাঁ, হয় না। অনেকটা মানে আমেরিকান ভ্যালুর সাথে এটা যায় না আর কি। হ্যাঁ, তো কিন্তু আপনি একটু বললেন যে হাকিম জেফরি, এবং আপনি যে সুমারের কথা বললেন যে উনারা আসলে কি, যে উনাদের যেটা রেসপন্সিবিলিটি, মানে আপনি যেটা বলেন ডেমোক্রেসি, মানে গণতন্ত্রের যে একটা সৌন্দর্য, যে একটা মানুষকে, বিশেষ করে আমেরিকান গণতন্ত্র আমরা দেখি যে মামদানি এত কঠিন একটা প্রাইমারি পার করে আসছে। বলতে গেলে কঠিনই, কারণ কুমোর মতো একজন প্রার্থীর সঙ্গে মানে প্রাইমারি পার করা, যেখানে শুরুতে প্রায় 50-60 পয়েন্টের ডিফারেন্স ছিল, সেখানে সে উত্তরানো। সেই জায়গা থেকে তো ডেমোক্রেটিক পার্টির কিছু দায়িত্ব রয়েছে, বিশেষ করে মামদানির মতো যে তরুণ, যে ডেমোক্রেটিক যে আগামীতে মুখ হতে যাচ্ছে, সেই জায়গাটা কি, সেই দায়িত্বটা আপনার মনে হয় যে সঠিকভাবে আপনাদের ডেমোক্রেটিক পার্টি ঠিক করে পালন করতে পারছে? হ্যাঁ, আমার মনে হয় এটা মামদানির উপর অনেকটা অবিচারই করা হচ্ছে, কারণ সে কিন্তু পিপলের ম্যান্ডেট নিয়ে প্রাইমারিতে জয়যুক্ত হয়েছে। আমি একজন ডেমোক্রেট হিসেবে আমি এটা প্রত্যাশা করি, যে যখনই পিপলের ম্যান্ডেট নিয়ে প্রার্থী হবে পার্টি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলেই আপনার যে ভোটারদের মধ্যে যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আর কি, যদি একসাথে কাজ করে। তো সেটা আমরা নিউ ইয়র্কে আসলে দেখতে পাচ্ছি না। তো আশা করব যে হয়তো এখনো যেহেতু 2-3 মাসের উপরে বাকি আছে, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে মামদানি জয়যুক্ত হওয়ার পরে প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে কয়েকবার কথা হয়েছে। আমরা আশা করব যে হয়তো খুব মানে নিকটেই পার্টির
যেই ক্যান্ডিডেট তার পক্ষে যদিও আপনার হাকিম জেফরি এবং সুমারের একটা বৃহত্তর স্বার্থ আছে, যেটা বললাম যে আপনার সামনে মিড টার্ম, ওরা চাচ্ছে না যে মামদানির আইডিয়াটাকে আপনার রিপাবলিকান সামনে পার্টি আপনার এটাকে নেগেটিভলি আপনার প্রচার করে। সেজন্য আমি বলবো যে মানে পার্টির অবশ্যই দায় দায়িত্ব আছে, কিন্তু এটা ওরা আর কি একটু কেয়ারফুলি আর কি সামনের দিকে আগাচ্ছে। এটা মানে আমরা যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তা করি যে দলীয় কোন্দল এরকম কোনো ব্যাপার কিনা, নাকি এখানে আসলে প্রত্যেকের স্বার্থটা চিন্তা করছে? যেমন নেক্সট ইয়ারে ক্যাথি হোকুলের নির্বাচন, আবার আপনি যেটা বললেন মধ্যবর্তী নির্বাচনে মামদানির যে আইডিয়া, সেগুলো নিয়ে পুরো আমেরিকার যে একটা ডেমোক্রেটিক পার্টির অবস্থা, নিউ ইয়র্কের পার্টির অবস্থা দুটো ভিন্ন, নাকি এই ব্যাপারটা কোনটা আসলে দলীয় কোন্দল? এটা দলীয় কোন্দলের থেকে আপনার এবং ব্যক্তিগত স্বার্থের থেকে আমি বলবো এটা দলীয় স্বার্থটা একটু বেশি দেখছে। কারণ এটা মোটামুটি শিওর যে মামদানি আপনার নভেম্বরের 4 তারিখ ল্যান্ডস্লাইড ভিক্টোরি করবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনার ওর পরে যে আরো 3জন ক্যান্ডিডেট আছে, বিশেষ করে অ্যান্ড্রু কোমো এবং এরিক অ্যাডামস এবং রিপাবলিকান মিস্টার শোলা, এই দুজনের যেই নাম্বার, পুলের নাম্বার দেখতে পাচ্ছি, এটা যোগ করলেও কিন্তু মামদানির কাছাকাছি। তো আমরা আশা করছি যে মামদানি ল্যান্ডস্লাইড বিক্রি করবে। এবং যেটা বললাম যে আপনার ওই ওয়াশিংটন যারা আসলে রাজনীতিগুলি নিয়ন্ত্রণ করতেছে, ওরা ভাবছে যে ওরা এন্ডোর্স করলেও কিন্তু আপনার মামদানি হবে, না করলেও হবে, এতে কোনো মোটামুটি এটা ক্লিয়ার। আপনি বলছেন মানে আপনার জায়গা থেকে আপনি অবশ্যই পার্টির থেকে ডিফাইনিং করবেন, আপনি বলছেন মামদানি হবে, কিন্তু আমরা এখনো তো ভোটের অনেক দেরি আছে, আরো কয়েক মাস বাকি আছে, কিন্তু এর মধ্যে কোনো চমক আসা মানে আপনার কাছে কি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, যে আমরা যেটা দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা বলছিলেন যে রিপাবলিকান পার্টি যিনি এখন মানে মনোনীত বা উনি যে ক্যান্ডিডেট, উনি কি কোনো কারণে কুমোকে সমর্থন করবে কিনা, বা কুমো উনাকে সমর্থন করে সরে যাবে কিনা, এরকম কিছু মানে কি বলে এটাকে কাস্টমাইজ হয়ে যাবে কিনা? এখন তো আমরা দেখি 4জন প্রার্থী আছে, শেষ পর্যন্ত কি এটা কাস্টমাইজ হয়ে যাবে? আসলে পর্দার আড়ালে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপনার একজন পার্টির ক্যান্ডিডেট যদি আরেকজন পার্টির ক্যান্ডিডেটকে আপনার সমর্থন করে, অনেক সময় কিন্তু এটা কিন্তু ব্যাকফায়ার করে। দেখা যাচ্ছে যে যে মানুষ কিন্তু ভাবতো যে ধরেন কোমোকে যদি রিপাবলিকান প্রার্থী সমর্থন করে, মানুষ ভাববে যে এত বছর ধরে সে ডেমোক্রেট ছিল, আমরা ডেমোক্রেট হিসেবে তাকে ভোট দিলাম। জীবনের অর্জনটাই আসলে হ্যাঁ, তো আসলে অনেক সময় এটা আপনার নিতে চায় না। কিন্তু আসলে আমাদের এখন দেখার বিষয় যে আপনার আমরা যেটা আপনি দেখে থাকবেন যে যে প্রেসিডেন্ট যাকে সমর্থন করবে সেই কিন্তু আপনার রিপাবলিকান ভোটটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আপনারা দেখেছেন যে গত প্রেসিডেন্সিয়াল ইলেকশনে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু নিউ ইয়র্ক সিটিতে খুব ভালো করেছেন, অ্যাবাউট 40%-এর মতো ভোট পেয়েছেন, পপুলার ভোটে উনি বেশি তো পেয়েছেন। এখন আমাদের দেখার বিষয় উনি কোন দিকে কাকে সাপোর্ট করেন, ওইটা একটি দেখার বিষয়। কিন্তু অনেকে ভাবছেন যে যেমন কালকে আমরা দেখলাম যে ডেমোক্রেটিক এক সময়কার নিউ ইয়র্কের গভর্নর ছিল ডেভিড প্যাটারসন, উনি কিন্তু প্রাইমারির আগে অ্যান্ড্রু কুমোকে সমর্থন করেছেন। আবার গতকালকে দেখলাম যে এরিক অ্যাডামসের ক্যাম্পেইন থেকে বলতে শুনলাম যে উনি জেনারেল ইলেকশনে এসে আপনার এরিক অ্যাডামসকে সাপোর্ট করবেন। এখন আসলে আমাদের দেখার বিষয় নেক্সট 2 উইকসে কি হয়। তো হয়তো কোনো চমক আসবে, কিন্তু আমার মনে হয় না কোনো চমকেই। আপনি বলছেন অত যদি চমকে আসুক, আসলে মামদানির যে এখন যে অবস্থা মানে স্ট্রং যে পজিশন উনি ক্রিয়েট করে ফেলে, বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে যে মানে আলোড়ন তৈরি করা, সেটি আসলে অনেক বেশি আকর্ষণীয়। কিন্তু আমরা এমনও তো ইতিহাস আছে যে কুমো কিন্তু আপনার এর আগে তার গভর্নর ইলেকশনে প্রাইমারিতে হেরে যাওয়ার পরে আবার ইলেকশন করে জিতেও আসছে। তো মানে আপনি কিন্তু ওই সম্ভাবনা মানে থাকে অনেক কিছু। তো সেই জায়গাটাতে এটা তো গেলে হচ্ছে আমরা তখন প্রার্থীদের নিয়ে আলোচনা, ভোটারদের আসলে দায়িত্ব কি, বিশেষ করে যারা ডেমোক্রেট ভোটার বা যারা ফ্লোটিং বা যারা নতুন ভোটার, তাদের আপনার জায়গা থেকে কি মনে হয়? তাদের তো আসলে অনেক রেসপন্সিবিলিটি পালন করা সময় আসছে এখন, বিশেষ করে যে একটু উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি আমেরিকাতে। আসলে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি পুলে আপনার তরুণ ভোটাররাই কিন্তু মামদানির পক্ষে বেশি ঝুঁকছে। তো সেই হিসাবে আমরা ধারণা করতে পারি যে, আর আপনারা জেনে থাকবেন যে জেনারেল ইলেকশনে কিন্তু আপনার বেশিরভাগ ভোটারই কিন্তু পার্টি লাইনে ভোট দেয়। আপনারা যদি ব্যালট যদি দেখে থাকেন যে একটা লাইন পুরা টপ টু বটম থাকে ডেমোক্রেট, তারপরে রিপাবলিকান, তারপর আরেকটা লাইন থেকে কনজারভেটিভ, আরেকটা লাইন থেকে ওয়ার্কিং ফ্যামিলি পার্টিস। তো এখানে বেশিরভাগ যেহেতু আপনার
বিশেষ করে এই নিউ ইয়র্ক সিটিতে প্রচুর ডেমোক্রেট, এবং আমাদের বিশ্বাস যে মানুষ যখন ভোট দিবে ওরা ডেমোক্রেট লাইনে ভোট দিবে। সেই হিসাবে যেহেতু মামদানি প্রাইমারি অবতীর্ণ হয়ে আপনার প্রার্থীর ক্যান্ডিডেট হয়েছেন, তো মামদানির সম্ভাবনাটাই আমরা বেশি দেখছি আর কি। আমরা তো এতক্ষণ মানে আলোচনা করলাম আপনি মামদানি ব্যাপারটা সম্ভাবনার ব্যাপারে, কিন্তু অনেকেই অভিযোগ করেন, আমি বিশেষ করে রিপাবলিকান যারা রয়েছে আপনাদের প্রতিদ্বন্দ্বী, তারা অনেকেই বলছেন যে মামদানি যে আইডিয়াটা নিয়ে আসছে সেটা আদৌ ইমপ্লিকেবল কিনা, বা নিউ ইয়র্কের মতো সিটিতে এটা কাজ করবে কিনা। কারণ উনি যেমন ফ্রি গ্রোসারি, যেমন অ্যাফোর্ডেবল হাউসের কথা বলছেন, জবের ক্রিয়েটের কথা বলছেন, এগুলো আসলে কতটা চ্যালেঞ্জ হবে? কারণ আপনি এরই মধ্যে জানেন অনেকগুলো বিলিয়নিয়ার যারা রিচ পার্সন, ব্যবসায়ী, তারা কিন্তু কোনো না কোনো ভাবে মামদানির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা নামও বলতে পারি, বিল অকম্যান সহ অনেকেই আছেন। এটাতে আসলে উনি চ্যালেঞ্জে পড়বে কিনা যদি উনি জিতেও যান? অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বেন, কারণ হলো যে আপনার ওনার যে প্রত্যেকটা আইডিয়ার সাথে কিন্তু আপনার অর্থের একটা সংশ্লিষ্টতা রয়েছে। অর্থগুলি কিন্তু বেশিরভাগ এক ক্ষেত্রে আসে নিউ ইয়র্ক স্টেট হয়ে। সো নিউ ইয়র্ক স্টেটের দায়িত্বে আছেন আমাদের যে ক্যাথি ওকাল, উনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে উনি কোনোভাবেই চান না যে আপনার বিজনেসের যে ট্যাক্স এটা ইনক্রিজ হোক। এবং সেকেন্ড কথা হলো যে আপনার আরেকটা হলো যে আপনার এমটি এর বাস ফ্রি, এবং এই টাকাটা কোত্থেকে আসবে। সো এমন অনেকগুলি আইডিয়াই কিন্তু আপনার যে পার্টির যে স্টেটের লিডারশিপ ওদের সাথে কিন্তু এটা কন্ট্রাডিক্ট করে। আর আপনারা আরেকটা জিনিস জানবেন যে আপনার ট্যাক্স কিন্তু বেশিরভাগই আপনার দেয় বিগ বিজনেসরা। এখন বিগ বিজনেসকে আপনি যদি ট্যাক্স ইনক্রিজ করেন, ওরা যদি নিউ ইয়র্ক সিটি ছেড়ে চলে যায়, তাহলে এই টাকাগুলি আসবে কোত্থেকে? আরেকটা জিনিস বলেছেন যে আপনার 5টা বড়োতে আপনার সিটি ফান্ডেড গ্রোসারি দিবেন, এবং এটা কিন্তু মানে হিউজ একটা অ্যামাউন্টের ব্যাপার। এটা কিন্তু ধরেন আমরা মানে সাধারণত ভাবি যে একটা কস্কো কিংবা একটা বিজেএস এর মতো একটা সুপার শপ, এটা কিন্তু যদি আপনি যদি চিন্তা করেন একটি বড়কে সার্ভ করার জন্য এটা কিন্তু বিশাল আকারের একটা জায়গার দরকার, জায়গার প্রয়োজন, তারপরে আপনার লোকবলের প্রয়োজন, এবং এটার সাথে হলো যে পয়সা একটা ব্যাপার আছে। সো সবকিছু মিলে আসলে 4 বছরে এটা কতটুকু সম্ভব এটাও কিন্তু আসলে পুরোটা না হোক কিছুটা হলেও তো মানে জনগণ উপকৃত হবে। এবং সবচেয়ে ব্যাপার এই আইডিয়া গুলো কিন্তু আপনি যেটা বলছিলাম যে জনপ্রিয় এবং প্রয়োজনীয়। হয়তো আপনি বলছেন এটাকে বাস্তবায়ন করাটা একটু কঠিন হবে, বাট কিন্তু এগুলো তো আসলে প্রয়োজনীয়। মানুষ আসলে নিউ ইয়র্কের সিটির দুটো রূপ, একটা আপনি তো নিজেই জানেন যে একটা হচ্ছে অনেক সবচেয়ে বেশি বিলিয়নিয়ার নিউ ইয়র্কে থাকছে, আবার আরেকটা পার্টে দেখা যাচ্ছে নিউ ইয়র্কে অনেক বেশি মধ্যবিত্তরও বসবাস, নিম্নবিত্ত মধ্যবিত্ত। তো দুটো যে বৈষম্য, এটাকে তো সমান করা বা ঠিক করাও তো একটা চ্যালেঞ্জ থাকবে পরবর্তী মেয়রের জন্য যিনি আসবেন। হ্যাঁ, এখন যেটা বললাম যে আপনার আপনার অবশ্যই আপনার একটা সমতা, এটা উনি এই গ্রোসারিতে আসলে তেমন কোনো সমতা উনি আনতে পারবেন না। কিন্তু গ্রোসারি দিলে হবে যে আপনার যদি কম মূল্যে মানুষকে খাবার বিতরণ করতে পারে, যারা নিম্ন বিত্ত আছে, যাদের আপনার খুব সীমিত আয়, ওই ফ্যামিলিগুলি হয়তো আপনার উপকৃত হবে। তো যে জিনিসটা বললাম যে আসলে এটা ওই 1-2 বছরে এটা মানুষ সেভাবে উপকার পাবে না। তবে রেন্টের ব্যাপারে যেটা, এটা কিন্তু মেয়রের হাতে, সে কিন্তু চাইলে এটাকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনার এগুলি রোধ করতে পারবে। এছাড়া বিশেষ করে আরেকটা জিনিস হলো যে আপনার এনওয়াইপিডির যে ল এনফোর্সমেন্টের, এটাও কিন্তু সরাসরি মেয়রের আন্ডারে। তো এখানে আসলে কয়েকটা ভাগে আছে। আর আসলে মানুষ যখন আপনার ভোট দেয় তখন কিন্তু তার প্ল্যানের ডিটেলস গুলি দেখে না খালি, যেমন আপনার বলে যে এই জি বুলেট পয়েন্ট গুলি দেখে। তো সেই হিসাবে বললে যে তার আইডিয়াগুলি নিউ ইয়র্কের মানুষের আসলে দৈনন্দিন কি বলবো যে সুযোগ সুবিধা নিয়ে সে কথা বলেছে, সেই জন্য সে ভোটারদের মন জয় করতে পেরেছে। এবং প্রাইমারিতে আমরা দেখেছি বিপুল পরিমাণে পুলিশের কথাই উঠালেন, এনওয়াইপিডির কথা, আমরা দেখলাম যে আমাদের যে বাংলাদেশি লিডারের মৃত্যুর পরে কিন্তু মামদানির একটা টুইট বা একটা আপনি জানেন এক্স হ্যান্ডেলে যে লিখলেন ডিফান্ডিং এনওয়াইপিডি, এটা কিন্তু অনেক ভাইরাল হলো এবং আলোচনায় আসলো। তো এই জায়গাটা আবার অনেকেরই প্রশ্ন, বিশেষ করে আপনিও জানেন, আমরা যারা চলাফেরা করি নিউ ইয়র্কে, অনেক মানুষের কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে খুব উদ্বিগ্ন। তো এই জায়গাটাতে কি মামদানির কি মনে হয় যে উনি ভোটের আগে এই জায়গাটাকে সরে আসবেন, বা উনিও আইন শৃঙ্খলা, উনি যদিও বা উনি বারবার বলছেন উনি প্রথম প্রায়োরিটি থাকবে উনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বা এগুলোকে ঠিক করা, আপনার কি মনে হয় এই জায়গা থেকে কিছুটা সরে আসবেন?
আসলে এটা ইলেকশনের আগে আমার মনে হয় এটাকে এইভাবে সরে আসাটা ঠিক হবে না, কিন্তু আপনাকে এটার অল্টারনেটিভ আর একটা আইডিয়া দিতে হবে যেন আপনার ডিফারেন্ট পুলিশ যেটা বলেছেন সেটাকে কাভার করা সম্ভব হয়। কারণ আপনি জানেন আসলে এটা শুধু মামদানির জোরান মামদানির একার কথা নয়, এটা কিন্তু একটা প্রগ্রেসিভদের একটা স্লোগান ছিল। এই স্লোগানের কারণেই কিন্তু আপনার মিড টার্মে কিন্তু আপনার ডেমোক্রেটদের ভরাডুবি হয়েছিল, কারণ এটা রিপাবলিকানরা খুব ভালোভাবে প্রচার করেছিল এবং বড় বড় সিটিগুলিতে, বিশেষ করে নিউ ইয়র্ক, তারপরে ফিলাডেলফিয়া, তারপরে লস অ্যাঞ্জেলেস সিটিগুলি, বড় বড় ডেমোক্রেটিক সিটিগুলিতেই কিন্তু আপনার ক্রাইমের অবস্থা খুব খারাপ ছিল। মানে আপনার মানুষ দেখতাম যে আপনার হরহামেশাই আক্রমণের শিকার হতো। তো তখন কিন্তু রিপাবলিকান এটাকে খুব ন্যাশনাল ওয়াইড ভালোভাবে প্রচার করেছে, ডিফারেন্ট পুলিশের কারণেই আপনার আমেরিকাতে ক্রাইম বেড়েছে। তো আমি আশা করব যে যেহেতু এটা তাদের আসলে একটা একটা গ্রুপের স্লোগান, এটা কিন্তু মামদানির জোরান মামদানির একার স্লোগান ছিল না, এটা কিন্তু অনেকে বলার চেষ্টা করেছেন এটা কিন্তু এওসির স্লোগানও ছিল। সো এটাকে আমি বলবো যে এটার থেকে যতটুকু সরে আসা যায়, কারণ ডিফেন্স পুলিশ সিটির আইন শৃঙ্খলা রক্ষার জন্য এটা কোনোভাবে একটি ভালো স্লোগান হতে পারে না। আচ্ছা, আমরা আবার একটু প্রার্থীদের ব্যাপারে আসি। যেমন আমি যেটা আমারও প্রশ্ন বা অনেক সাধারণ ভোটার বা অনেকেই বলছেন যে কেন ডেমোক্রেটিক পার্টির 3 জন প্রার্থী থাকতেছে, যেখানে আপনারাই প্রাইমারি চালু করলো, মানে প্রাইমারির একটা অপশন রয়েছে, উনি জিতে আসলো এত কঠিন করে। সেখানে এরিক অ্যাডামসও বলতে গেলে সাবেক, এখন যদিও উনি বলছে ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করে, বাট স্টিল উনি ডেমোক্রেট থেকে মনোনীত। কুমো দীর্ঘদিন রাজনীতি করা, এত কিছু করার পরে ওনারা এখনো মানে শেষ হচ্ছে না, উনি এখনো মেয়র হতে চায়, আর মামদানি তো রয়েছেন। এই জায়গাটাতে আপনার মনে হয় না যে ডেমোক্রেটিক পার্টি তাদের স্ট্রেংথের জায়গা বা পার্টির মধ্যে যে ব্যালেন্স, এটা একটুটা নড়বড়ে? আসলে এটা পার্টির থেকে আমি বলবো এটা তাদের ব্যক্তিগত স্বার্থটা সেটা বেশি। বন্ধ করার দায়িত্বটা তো পার্টির। অ্যাকচুয়ালি এটা একটা ডেমোক্রেটিক প্রসেস। আপনি যেমন বাংলাদেশে আপনার টপ যে নেত্রী নেতা থাকে ওনারা কিন্তু নমিনেশনটা দেয় এবং চাইলেই কিন্তু তাকে বিভিন্নভাবে আপনার রোধ করা সম্ভব যেন সে প্রার্থী হতে না পারে, কিন্তু এখানে কিন্তু জিনিসটা হলো একেবারে ডেমোক্রেটিক প্রসেস, যার মন চায় সে দাঁড়াইতে পারে। এখন এই যারা দাঁড়িয়েছে তারা বুঝতে পারে যে তাদের ফিল্ডের কি অবস্থা এবং আপনার ওদেরকে কারা অর্থ দিচ্ছে, এটাও একটা কিন্তু দেখার বিষয়। কারণ যারা অ্যান্টি ইমিগ্রেন্ট এবং আপনার ওরাই কিন্তু বিশেষ করে আপনার মানে যারা আপনার দেখলাম যে আপনার একটা প্রতিবেদনে যে ট্রাম্পকে যারা ডোনেট করতেছে তারা কিন্তু আবার অ্যান্ড্রু কুমোকে ডোনেট করতেছে। এবং এগুলি আসলে একটু দেখার বিষয়। আমরা যারা ভোট দিতে যাব নভেম্বরের 4 তারিখ সবাই যেন এই জিনিসগুলি বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীকে ভোট দেই, যে আমাদের সবার কাজ করবে। আচ্ছা, ভোটের কথা যেহেতু তুললে না, আমরা দেখলাম যে এবার প্রাইমারি ইলেকশনের মানে আমরা জানি কমিউনিটি ভিত্তিক ভোট এখানে খুবই একটা ফ্যাক্ট করে। আপনি এর আগে আমাদের অনেক অনুষ্ঠানে এসে বারবার এটা বলেছিলেন যে আপনি যদি আপনার কমিউনিটিকে এখানে আলোচনায় আনতে চান, আপনার কমিউনিটি ডেভেলপমেন্ট চান, তাহলে আপনাকে বেশি সংখ্যক আপনার ভোটার উপস্থিত করতে হবে। এবং আপনাদের কথায় অনেকে সাড়া দিয়েছে, এবং সবচেয়ে বড় সুখবর যে গত প্রাইমারিতে আমরা দেখলাম রেকর্ড সংখ্যক বাংলাদেশি কমিউনিটির লোকজন ভোটে অংশ নিয়েছে। তো এটা আসলে কতটা সিগনিফিকেন্ট যে এই যে বাংলাদেশি কমিউনিটির লোকেরা তাদের স্বার্থের জন্য কাকে ভোট দিয়েছে সেটা বিষয় না, বাট ভোট কেন্দ্রে যে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে, এটা কতটা দরকার? এবং সামনে যে ইলেকশন সেখানে আপনি কি চান যে আরো বড় সংখ্যক কি অংশ নেওয়াটা উচিত, নাকি আসলে কি করা উচিত? আসলে বাংলাদেশিদের ইউনিটি থাকা উচিত নাকি ইন্ডিভিজুয়াল চিন্তা করা উচিত? অবশ্যই ইউনিটির কোনো বিকল্প নেই। আপনি যদি ভালো করতে হয় আপনাকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং শুধু জোরান মামদানিকে আমরা গত প্রাইমারিতে ভোট দিলাম, আমরা আসলে এই জায়গায় থেমে থাকলে হবে না। সামনে আমাদের আরো যত প্রার্থী আসবে, এটা বাংলাদেশি হোক, আমাদের সাউথ এশিয়ান হোক, মুসলিম হোক, মাইনরিটি কমিউনিটি, এক কথায় আমরা সবাইকে ভোট দিতে যাওয়া উচিত এবং এটা আমাদের নাগরিক অধিকার। আমরা আসলে এটাকে প্রয়োগ করা উচিত এবং প্রয়োগ করা উচিত যে আমাদের কমিউনিটির জন্য কাজ করবে। এখানে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে এসে যারা কমিউনিটির জন্য কাজ করবে আমরা আসলে তাদেরকেই সমর্থন দেওয়া উচিত, তাদের জন্য কাজ করা উচিত। এবং আপনারা জেনে থাকবেন যে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের পক্ষ থেকে আমরা অনেকগুলি ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ করেছি এবং সামনে নভেম্বরের 4 তারিখের আগে আমরা আরো কয়েকটি করব। এবং আপনারা যারা ভোটার হতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে সমর্থ হব। আচ্ছা, আপনি অনেক সুন্দর কথা বললেন। মানে আমি ছোট্ট করে, আমাদের সময় খুবই কম, ভোটার রেজিস্ট্রেশনে বা সবকিছু আমার মানে ছোট করে যদি বলি, এত কিছুর পরেও মেইন স্ট্রিমে শাহানহানিফ ছাড়া বাংলাদেশি কমিউনিটির কেউ কেন এই
প্রার্থী বা রিপ্রেজেন্টেটিভ হওয়ার ক্ষেত্রে এগিয়ে আসছে না। আমরা দেখি আমাদের কমিউনিটিতে এখন যেমন ওই যে মৌসুম চলছে, পিকনিকের মৌসুম, শত শত পিকনিক কমিটি মৌসুম পিকনিক করছে, মানে অনেক লিডার, অনেক নেতা, আমরা জ্যাকসন হেডসে দেখি জায়গা থাকে না। কিন্তু মেইন স্ট্রিমে এত বড় একটা ইলেকশন নিউ ইয়র্ক সিটি, শাহনাহান ছাড়া বাংলাদেশি তেমন কেউ সামনে আসছে না। এটার আসলে কারণ কি যদি ছোট্ট করে বলতেন? এটার কারণটা আমি বলবো যে আসলে আমরা মেইন স্ট্রিম পলিটিক্সটাই ঠিকভাবে বুঝি না। আমরা এখনো সীমাবদ্ধ আছি একটা পিঠা উৎসব, একটা পিকনিক, একটা মেলা, তারপর একটা গানের অনুষ্ঠানে। মেইন স্ট্রিম আসলে এটা একদিনে হয় না, আপনাকে এটা কোনো জায়গা থেকে শুরু করতে হয় এবং এটা ইট টেক্স টাইম। আর আমাদের সবার একটা মেন্টালিটি থাকে আমরা কম সময়ে কত উপরে উঠবো। আসলে রাজনীতিতে কম সময়ে উপরে ওঠা যায় না। আপনারা জেনে থাকবেন শাহনাহান আজকে যে পর্যায়ে গেছেন, উনি কিন্তু হয়তো দেখবেন যে উনি স্কুল কলেজ লাইফ থেকে বিভিন্ন জায়গায় ভলেন্টারি জব করেছেন, উনি সিস্টেমটাকে অ্যাডপ্ট করেছেন এবং যে এলাকায় উনি থাকেন এবং ভোটারদের কি সুবিধা কি সমস্যা, তারপরে কিভাবে উনি ওনার এজেন্ডাটা সেট করলে উনি জয়ী হবেন, উনি কিন্তু এগুলি নিয়ে কাজ করেছেন। আমরা অন্য যারা আছি কমিউনিটিতে আমার মনে হয় না আমরা আসলে সেভাবে চিন্তা করি, এবং যারা মাঝে মধ্যে নির্বাচনে অবতীর্ণ হই হুট করে দাঁড়িয়ে যাই ভোটারদের সাথে এবং ওই এলাকার জনগণের সাথে, আমার মনে হয় না ওনাদের তেমন কোনো একটা জনসম্পৃক্ততা এবং তেমন কোনো যোগাযোগ আছে। তো আমি আশা করব যারা ভবিষ্যতে ইলেকশনে দাঁড়াবেন সবাই জিনিসগুলি চিন্তা ভাবনা করবেন এবং ওই এলাকার জন্য কাজ করবেন। ওই এলাকার বিভিন্ন জনকল্যাণ, বিশেষ করে আপনার কমিউনিটি সার্ভিস, বিভিন্ন ধরনের সেবামূলক কাজে কিভাবে আপনার জড়িত হয়ে ওই এলাকার মানুষের দৃষ্টিতে আসতে পারবেন, এটা আসলে নির্বাচনের আগে আপনাকে করতে হবে। শুধু নির্বাচনের 2-3 মাস মানে যোগাযোগ রক্ষা করতে হবে এবং ওই মেইন স্ট্রিমের জন্য সময় নিতে হবে, এবং সেখানে আশা করি আমরা হয়তো আগামীতে হয়তো আমাদের বাংলাদেশি প্রার্থীকেও আলোচনা দেখবো। আনব ভাই, আমরা দুঃখিত যে অনেক সময় কম, আপনার সঙ্গে কথা বলে অনেক বিষয় নিয়ে কথা বলতে হয়। হয়তো অন্য একদিন আমাদের যেহেতু নির্বাচন সামনে, আমরা অনেকবার আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং TVN24 কে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন বিষয় নিয়ে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব ক্লিন এনার্জি ব্যবহার করে আপনি কিভাবে আপনার বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিউজ অনুষ্ঠানে। আমরা যেমনটা বিরতির আগে বলছিলাম, আমরা এই অংশে আলোচনা করব ক্লিন হিট প্রযুক্তি ব্যবহার করে আপনি কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। এবং শুধু ক্লিন হিট নয়, এটা কুলিং এরও কাজ করে, এবং এখন গরমের মৌসুম, আপনি দুটোতেই ব্যবহার করতে পারবেন এবং আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে, পাশাপাশি আপনি আর্থিক কিভাবে কিছু বেনিফিট পেতে পারেন সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন গ্রি মেকানিক্যালের সিইও তোফায়েল চৌধুরী লিটন ভাই। তোফায়েল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। তোফায়েল ভাই, আপনি যখন আসেন আমাদের আলোচনার একটাই বিষয় থাকে, আপনি আসলে একটা নতুন প্রযুক্তি এই কমিউনিটিতে ইন্ট্রোডিউস করেছেন। আসলে বলতে গেলে আপনি আমাদের বাংলাদেশের জন্য আপনি আসলে সেটা খুবই আকর্ষণীয় এবং সবাই এটা গ্রহণ করছে। আমরা যেমনটা আজকে নির্ধারণ করলাম যে বিদ্যুতের ব্যাপারটা, যে না অলরেডি আপনার এই প্রযুক্তি মানুষ জেনে গেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি সবাই জানে যে এটা খুবই কার্যকর, ব্যবহার করছে, উপকৃত হচ্ছে, বিশেষ করে গরমে। কিন্তু অনেকের একটা অভিযোগ থাকে বা চিন্তা থাকে যে বিদ্যুতের ব্যাপারটা কেমন, একটু যদি শুরুতে বলতেন যে এটা কি আসলে বিদ্যুৎ সাশ্রয়ী? হ্যাঁ, ধন্যবাদ। বিদ্যুৎ সাশ্রয়ী তো বটেই, কারণ এটা তো আমরা সবসময় বলেছি এটা যে এটা টেকনোলজি ইউজ করে, এটা বলে রিভার্সিভ টেকনোলজি। এটা হিটিং বা কুলিং এটা বানায় না, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে। এই জন্য এটা বানায় না বলেই যে ট্রান্সফারিং এর যে জন্য এটা সাশ্রয়ী এবং খরচটা কম। কিন্তু এটা চালানোর বিভিন্ন টেকনিক আছে, তো এটা মেনটেনেন্স করতে হয়। প্রতি 6 মাস অন্তর অন্তর আপনাকে ফিল্টারটা ক্লিন করতে হবে, বাইরে মেশিনে কোনো ডেব্রি আছে কিনা বা কোনো ময়লা আছে কিনা ইয়ের মধ্যে, ফ্যানের কয়েলের মধ্যে, এগুলো ক্লিন রাখতে হয়। এগুলা প্লাস হলো গিয়া যে যখন আপনি চালান এটা একটা সার্টেন টেম্পারেচারে দিতে হয়। যদি অন অফ কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার বিল বাড়বেই, কারণ অন অফ করলে তো মেশিনটা বন্ধ থাকলো, আবার ফুল স্পিডে আবার চালু হওয়ার পরে আপনার একটা সার্টেন স্পিডে গেল, ওই টাইমের জন্য অনেকের বিলটা বেশি আসতে পারে। না, কিন্তু আরেকটা আপনি এর আগে আমাদের অনেক অনুষ্ঠানে বলেছেন যে যেহেতু এটা রুম বাই রুম হচ্ছে, যে এক একটা রুমে এক একটা আপনার পার্ট, আপনি যেটা বললেন আপনার এসিটা লাগানো বা কুলিং হিটিং, তাহলে এটা তো এক ধরনের টেকনিক্যালি মানে যেটাকে বলে সেখানেও বিদ্যুৎ সাশ্রয়। যে আপনি হয়তো বেডরুমে আছেন, আপনার এখন ড্রয়িং রুম একটা চালানোর প্রয়োজন নেই, এরকমও তো হচ্ছে, বা সেন্ট্রাল এসিতে তো আপনার সেই সুযোগটা নেই। এখানেও কি একটা সুযোগ আছে কিনা বিদ্যুতের? হ্যাঁ, অবশ্যই এখানে তো সুযোগ আছে, কারণ
আপনি যদি সারা ঘর একসাথে না চালান, আপনি যেই এরিয়া আছেন ওই এরিয়ায় চালান। কারণ অন্যান্য সেন্ট্রালি হিটিং এবং হিটিং যেটা ওইটা তো মনে করেন আপনি শাওয়ার করতেছেন বাথরুমে, কিন্তু আপনার এখানে ফসেট কিন্তু কিচেনেরটাও খোলা, বাথরুমের হ্যান্ড ওয়াশিং হাত ধোয়ার ওইটাও খোলা, অন্য সবগুলো একসাথে খোলা। তো এখানে আপনার হাত ধোয়ারও প্রয়োজন নাই বা বাথরুমে কিচেনে ডিশ ওয়াশিংও হচ্ছে না, আপনি শাওয়ারটা করতেছেন শুধু। আমাদের এটা যদি আপনি শাওয়ার করেন, শাওয়ারেরটা চলতেছে, কিচেন বন্ধ, বাথরুম বন্ধ, পানির হিসাবে বলতেছি। হিটিং এর কুলিং এর কি অবস্থা, আপনি যদি যেই রুমে আছেন ওই রুমে চালান, আচ্ছা, সার্টেন টেম্পারেচারটা আপনি ইয়ে করতে পারেন, আপ এন্ড তার ডাউন, মানে নিজে নিয়ন্ত্রণ করা যায়। নিজে নিয়ন্ত্রণ করতে আচ্ছা, পারেন। এর আগে যেমনটা আপনি বলছিলেন যে অনেক আপনারা যে যখন এটা করছে যে টাকার একটা অঙ্ক বলেছেন যে সুবিধা পায় গভর্নমেন্ট থেকে, এবং আপনি এর আগে বলেছিলেন যে ট্যারিফের কারণে আপনি দাম বাড়াবেন না, আপনারটা ঠিক আছে। এখন তো ট্যারিফের অনেক সমস্যা কিছুটা সমাধান হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের প্রাইস কি এখনো সেম আছে না আপনারা আরো কমিয়েছেন বা ডিসকাউন্টের? না, আমাদের প্রাইসটা সেম আছে, কারণ সবকিছু জিনিস বাড়ছে মেশিন ছাড়া অন্যগুলার। এই জন্য খুব বেশি আমরা বাড়াই নি দাম। যেমন প্লাস্টিক বা কপার এগুলার প্রাইস কিন্তু অনেক আপ হয়েছে। আচ্ছা, কিন্তু কিন্তু আমরা সুযোগ যেই সুযোগটা আগে পেত কাস্টমাররা সেটা এখনো পাবে আপনার নিউ আমার আনটিল মেশিনগুলো শেষ হওয়া পর্যন্ত। তবে আপনারা জানেন যে একটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব যেটা একটা বিল পাস করেছেন, ওটার মাধ্যমে কিন্তু যে ট্যাক্সের রিবিটটা আপ টু $2,000 করে, যেটা আমরা ট্যাক্স ব্রেক পেতাম, এটা কিন্তু এই ইয়ার লাস্ট। এইটাই শেষ বছর, এখনই নিয়ে নিতে হবে। যারা নেওয়ার আপনারা আপনাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের এই $2,000 নেওয়ার ব্যবস্থা করে দিতে মানে পারি। এই বছরে যারা নিবে তারা সবাই পাবে, বাট এর পরের থেকে হয়তো মানে নেক্সট ইয়ার এই আনটিল ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আরো সময় আছে। এর পরে আর এটা হবে না, না, কিন্তু এর পরেরটা দেখা যাবে হয়তো, মানে এখন পর্যন্ত না। আচ্ছা, আর যে অনেকেই এখন নতুন আগ্রহী যে সোলার প্যানেলে যাচ্ছে, তো এই সোলার প্যানেল যদি লাগায় কেউ, যদি বাসায় সোলারের ব্যবস্থা, সেটাতে কি আপনার এই ক্লিন এনার্জি বা এই যে কুলিং হিটিং, এটাতে কি ওটা দিয়ে কাজ হবে নাকি? হ্যাঁ, এটা দিয়ে তো এটা আমরা তো আপনারা দুটো একসাথেই করে দিচ্ছেন? আমরা সোলারের কাজ করছি না। সোলার দিয়ে সম্ভব? সোলার দিয়ে সম্ভব, কারণ সোলার হলে তো আপনার এটা গ্রিডে, আপনার যে সোলারের যে প্রোডাকশনটা ওটা তো আপনার প্যানেলের ভিতর দিয়ে মিটারে আসতেছে। আচ্ছা, তো এই জন্য আমরা তো যে প্যানেল বাক্স থেকে এটা সেপারেট করে দিই বিভিন্ন ইয়েতে। এই জন্য আপনারা এটা যদি সোলার থাকে এটা নিতে পারেন। আমরা আপনাদের এটা নিলে আপনার যে প্রোডাকশনটা যেটা করছেন আপনি, ওইটার মধ্যেই আপনি এটা ইউজ করতে পারেন। আর আপনি যদি সোলার ইউজ করেন আর আপনার যদি না হয় যে কি বলে ইউজ না করেন, তাহলে আপনি কিন্তু কন্টিনিউ গ্রিডেই দিচ্ছেন, কিন্তু এখান থেকে তো অনেকে আমরা জানি যে টাকা দেয় না এরা, আপনাকে ইউজ করতে হয়। তো আপনি যদি এটা একটু এক্সট্রা হিটিং কুলিং লাগান তাহলে ওইটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, সামারে তো অলমোস্ট এখন সামারে আপনার এটা ব্যবহার করেছে, আবার সামনে উইন্টার আসছে, তো বেশিরভাগ সময় আসলে সামার নিয়ে মানুষ না যতটা চিন্তা করে, কারণ সামার খোলামেলা থাকে, কিন্তু উইন্টারে তো প্রচুর ঠান্ডা পড়ে। তো সেই ক্ষেত্রে এই যারা এখন প্ল্যান করছে বা যারা এখনো আপনার নতুন বাড়ি কিনেছে বা করেনি, বা যারা উইন্টারের জন্য প্ল্যান করছে আপনাদের এই প্রযুক্তি ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো প্রকারের সুযোগ সুবিধা রয়েছে কিনা, বা আপনারা সেটা কতদিনের মধ্যে কিভাবে যোগাযোগ করলে বা কতদিনের মধ্যে আপনারা এই কাজ সার্ভিসিং শুরু করছেন, কাজ শুরু করেন? সামার তো শেষের পথে, এখন উইন্টার আসতেছে। আমরা জানি যে একটা প্রেডিকশন দিল যে এটা হিটিং এর কুলিং এর ব্যাপারে, যে এই বছর খুব বেশি ঠান্ডা পড়বে। এটা আমি কাউকে ভয় দেখানোর জন্য বলতেছি না, এবং গ্লোবাল ওয়ার্মিং বলে না বলে এটা একটা প্রেডিকশন করে এভরি ইয়ার। তো ওইটার জন্য এরা বলতেছে যে এবার খুব বেশি ঠান্ডা হবে, খুব বেশি স্নো হবে। আচ্ছা, তো ঠান্ডা হলে তো আমাদের হিটিং এর একটু বেশি দরকার। তো আমি আশা করব যারা এই সিস্টেমটা লাগান নাই, আপনারা ট্রেডিশনাল ওয়েল এবং গ্যাসের উপর নির্ভরশীল, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব শীঘ্রই এটা লাগিয়ে দিতে সক্ষম হব আপনাদের বাসায়। আচ্ছা, কিন্তু অনেকেই বলছে, মানে জানতে চান আমাদের অনেক দর্শক যে তারা যে ট্রেডিশনাল যেটা আপনি বললেন, সেটার যে হিট, যে টেম্পারেচার বা যে হয় বা যে দ্রুত হয়ে যায়, আপনাদের এই প্রযুক্তি কি সেটা হচ্ছে অনেক বেটার বা সেটা হচ্ছে নিরাপদ কিনা বা দ্রুত হয় কিনা হিটিং এর ব্যবস্থা? না, হিটিংটা খুব কিন্তু তাড়াতাড়ি হয়, রুমটা খুব বেশি তাড়াতাড়ি গরম হয়। কারণ অন্য যে ট্রেডিশনাল হিটিং ওটা কিন্তু বয়লার থেকে পাইপ গরম হয়ে আস্তে 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 সময় লাগে, রেডিয়েটারের ভিতর দিয়ে আসে, এই জন্য আসতে একটু টাইম লাগে। কিন্তু আমাদের এটা খুব তাড়াতাড়ি গরম হয়, এবং এটার কনসার্ভ করার জন্য আমরা সবাইকে সাজেস্ট করি যে আপনারা ইনসুলেশনের ব্যবস্থা করেন ঘরে। কারণ আপনারা যদি হিট লস করেন, আপনি যত বেশি হিট দেন না কেন, আপনার যদি এটিকের উপর দিয়ে হিট চলে যায় বা দরজা যদি প্রপারলি ইনসুলেটেড না হয়, উইন্ডো যদি ইনসুলেটেড না হয়, তাহলে তো আপনার একটু খরচ বেশি বাড়বে। এই জন্য আমরা এটা সাজেস্ট করি সাথে সাথে। না, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এটা কাজ করেন?
আমরা এটা হেল্প করতে পারি, আমাদের থার্ড পার্টি আছে, আমরা অন্যদের সাথে এটা ব্যাপারে কানেক্টেড করে দিতে পারি। এর আগে আপনি যেমন বলেছিলেন যে যারা এটা ব্যবহার করবে তারা $8,000 মতো আপনি বলেন, বা এটা বাড়ি ভেদে বা বিভিন্ন ভেদে সরকার থেকে একটা সুবিধা পায়, তো সেটা কি এখনো কন্টিনিউ আছে নাকি? না, সেটা এখনো কন্টিনিউ আছে। যেমন নিউ ইয়র্ক সিটিতে যাদের লো ইনকাম যদি এরিয়া হয়ে থাকে তাহলে $10,000 দুই ফ্যামিলি এবং এক ফ্যামিলিতে, এবং মিডিয়ান ইনকাম যাদের ইনকামটা একটু হাই ওই জিপ কোডের, এরা $8,000 করে পাচ্ছে। তো 3 ফ্যামিলিতে 12, 4 ফ্যামিলিতে 16,000। এবং যদি লো ইনকামের ইয়ে হচ্ছে 4 ফ্যামিলি আপ টু 20,000। এবং লং আইল্যান্ডে এটা ডিফারেন্ট। লং আইল্যান্ডে যদি আপনাদের ইনকাম কারো কম থাকে তাহলে ডলারটা বেশি দেয়, এবং ইনকাম বেশি হলে এখানে কি স্কোর, ক্রেডিট স্কোর কোনো ফ্যাক্ট করে নাকি? না, ক্রেডিট স্কোর কোনো ফ্যাক্ট করে না, ক্রেডিট স্কোরের এটা হিসাব করে না। আর এই যে বাকি অনেকে জানতে চায় যে আমি এই যে টাকাটা পাবো সেটা কি তারা ম্যানেজ করবে নাকি আপনার কোম্পানি তাদের মানে কাস্টমারের হয়ে পুরো দায়িত্বটা নিয়ে আপনারা ম্যানেজ করে দেবেন? এটা আমরা পুরোটা ম্যানেজ করে দিই, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিই। মনে করেন আপনার বাসায় আমরা লোক পাঠানোর পরে দেখলাম যে আপনার বাসায় খরচ হচ্ছে $20,000 লাগছে। ওকে, আপনি যদি 3 ফ্যামিলি ঘর হয় তাহলে যদি আপনার $15,000 আপনার রিবিট পান, তাহলে আপনার $5,000 এটা আপনার পকেট থেকে ইনভেস্টমেন্ট করতে হবে। তাই এই $5,000 যদি ইনভেস্টমেন্টের ডলার আপনার হাতে না থাকে তাহলে গভর্নমেন্টের একটা ফান্ডিং আছে লো ইন্টারেস্ট রেটে, এটা 3% টু 3.9% আপনাকে ওই ডলারগুলো দেয়। তো এইটা 30 বছরে আপনি দিতে পারেন। প্লাস অন টপ আপনি তো $2,000 বা 1/3 অফ ইউর কস্ট, যদি $5,000 আপনার খরচ হয় তাহলে 1/3 যেটা খরচ পরিমাণটা আসতেছে ওইটা আপনি এর থেকে পাবেন। ট্যাক্স রিডামশন। ট্যাক্স তার মানে হচ্ছে আপনি বলছেন একটা তো ফান্ড দিচ্ছে এই গভর্নমেন্ট, যেটা আপনি বলেন মানে বাড়ি ভেবে আপনি যেটা উঠালেন 3 ফ্যামিলি মনে হয় 15,000, প্লাস আপনি বলছেন যদি আরো 5,000 লাগে সেটারও আপনারা লোনের ব্যবস্থা করে দিতে পারেন। তার মানে একজন বাড়িওয়ালা তো বলতে গেলে এটা অলমোস্ট ফ্রিতেই এটা পেয়ে যাচ্ছে, কিন্তু তার বাড়ির ভ্যালু তো বেড়ে যাচ্ছে কয়েক গুণ। হ্যাঁ, ভ্যালু 10% আপ হয় এটা। 10% আপনারা ইন্টারনেটে সার্চ করলে কেন দেখতে আপনার পারেন। মনে হলো যে 10% আপ হবে? 10% এটা বিভিন্ন সময়, এটা আপনি তো নতুন একটা টেকনোলজি আপনার বাসায় লাগাচ্ছেন, তো আপনার বাসায় যদি নতুন হিটিং কুলিং লাগান তাহলে অ্যারাউন্ড 10% যখন আপনার বাসায় অ্যাপ্রাইজাল করতে আসে, যখন আপনার ভ্যালুয়েশন চেক করে, তখন আপনাকে দেখে যে আপনার বাসায় কি কি আপডেট আছে, আপডেট করেছেন আপনি, তা আপনি দেখলো যে আপনি হিটিং কুলিং আপডেট করে দেন, ওটার জন্য অ্যারাউন্ড 10% আপডেট দ্য প্রাইস আপ হবেই। আপনি যদি বাসায় নতুন রুফ লাগান ওইটার জন্য আপনার বাসার ভ্যালুটা বাড়ে। আপনি যদি বাথরুম লাগান, নতুন বাথরুম বানান, তাহলে ওইটার জন্য আপনার বাড়ির ভ্যালুটা বাড়ে। এই জন্য আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের সবার আগ্রহ যেটা সেটা হচ্ছে নিরাপত্তা। কারণ আমরা যেটা দেখি যে আপনি যেটা বয়লারের অনেক আমরা ইনসিডেন্ট শুনি, বিভিন্ন জায়গায় বয়লার বাস্ট হয়ে যায়, বয়লারে প্রবলেম হয়, শব্দ হয় প্রচুর। হ্যাঁ, অনেকে বিশেষ করে অনেক বাসায় বয়স্ক লোকজন থাকে, শিশু থাকে, তাদের মানে স্মোকের সমস্যা হয়, বয়লারের শব্দের সমস্যা হয়, বয়লার নিরাপদও অনেকে মনে করে না। সেক্ষেত্রে আপনাদের এই প্রযুক্তি কি ওটা রিভার্স কিনা? আপনাদের এই প্রযুক্তি কেমন? এটা কি শব্দহীন কিনা বা এটা নিরাপদ কিনা? মানে সবচেয়ে বড় একটা নিরাপত্তার ব্যাপার যে একটা লোক যদি আর 7-8 ঘন্টা এটা কন্টিনিউ চালালো, তাতে কি তার পরবর্তীতে হিট হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া, বাস্ট হয়ে যাওয়া এরকম কোনো সম্ভাবনা আছে? না, এরকম কোনো সময়, এটা বানানো হয়েছে এইভাবে সারাদিন চলার জন্য। এবং এই যে আপনি বাস্ট করবে বা শব্দ খুব একটা না, ডিবিএ লেভেলটা ভেরি লো, এটা মেশিনগুলো সাউন্ড খুব কম হয়। এই জন্য আপনার জানেন যে বয়লার গুলো আছে, বয়লার রুম একটা গন্ধও করে। হ্যাঁ, তো বয়লারের অয়েল বার্নিং বা গ্যাস বার্নিং এর ওইটার জন্য যে গন্ধ, এটা না, এটা তো এবং গোয়ের বাইরে থাকে, এটা জাস্ট আমরা শুধু কানেক্ট করে দিই ভিতরে। এই জন্য এটা পরিবেশের জন্য ভালো বা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আমি বলতে মানে স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক আছে, পরিবেশের জন্য আসলে কিভাবে ভালো হচ্ছে? পরিবেশের জন্য ভালো যে ওজোন স্তরে ছিদ্র হয় না, এইটা যে ধোঁয়া বের হয় না, ধোঁয়া যদি কন্টিনিউ এমিশনটা লো হয়। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে যে অনেকে মানে অনেক স্বপ্নের বাড়ি, শখের বাড়ি, তো এখন আপনি যেভাবে বলছেন যে প্রতিটা রুমে রুমে ইন্ডিভিজুয়াল লাগানো থাকবে, তো অনেকে ভাবে যে আমার বাড়ির ওয়ালটা কি ছিদ্র করতে হবে কিনা, কাটতে হবে কিনা, আমার বাড়ির ইনফ্রাস্ট্রাকচার যে কাস্টমাইজ করতে হবে কিনা, চেঞ্জ করতে হবে কিনা, এগুলো অনেকের আগ্রহ থাকে। তা আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আসলে আপনারা এটা কিভাবে কাজ করেন, বা এরকম কোনো ঝামেলা তো আসলে বাড়িওয়ালাকে পোহাতে খুব বেশি ওটা ছোট্ট একটু একটা হোল করতে হবে বাইরে থেকে ভিতরে, না মেশিন যত বড় হোক, এটা জাস্ট কানেকশন, দুইটা পাইপের কানেকশন দিতে হবে, মানে বাইরে থাকে, পুরোটা বাইরে থাকে। এবং বাইরে আমরা ইলেকট্রিফিকেশনের মাধ্যমে এটা কানেকশন করি, যে বাইরের মেশিনটা শুধু দুইটা লাইন আসে ভিতরে,
ভিতরে একটা সাপ্লাই এন্ড রিটার্ন কন্টিনিউ, ওইটার জন্য খুব ছোট্ট একটা হোল, বাইরের মধ্যেই বেশিরভাগ আচ্ছা কাভার টাভার করে আমরা সুন্দর করে করি। আচ্ছা, আরেকটা জিনিস আপনি বললেন সার্ভিসিং এর যে ব্যাপারটা বললেন, যেটা চেঞ্জ করতে হয় যে ফিল্টারটা, বা আপনি বললেন 6 মাস পর পর, এটা তো একটা মানে একজন গ্রাহকের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনারা কি এই ধরনের কোনো সার্ভিস দিয়ে থাকেন কিনা, বা আপনাদের টেকনিশিয়ানরা বা আপনাদের যারা ইঞ্জিনিয়ার রয়েছে, যদি কোনো কাস্টমার আপনার থেকে হয়তো 1 বছর আগে সুবিধা নিল, উনি চাইলো যে এটাকে একটু মানে আবার চেক করার জন্য, ইন্সপেকশন করার জন্য, সেই জায়গাটাতে আপনারা আসলে কিভাবে আফটার মানে সেলিং এই যে কাস্টমার সার্ভিস, সেটা কিভাবে হ্যাঁ, এনশিওর করেন? আফটার সেলিং হলো আমাদের 1 ইয়ার পর্যন্ত টেকনোলজি সার্ভিসের ওয়ারেন্টি আমরা দেই। আচ্ছা, 1 year। 1 ইয়ারের পরে হচ্ছে গিয়ে যে যদি আপনার মেশিনের পার্টস নষ্ট হয়, তাহলে যে কোম্পানির মেশিনটা হয় ওরা পার্টস দিয়ে আমরা লাগানোর খরচটা আমাদেরকে দিতে হয়। এবং আপনারা এবং আপ টু 12 ইয়ার্স পর্যন্ত কম্প্রেসার যদি খারাপ হয়, আমরা গিয়ে চেক করলে কম্প্রেসার খারাপ হলে ওইটা ওই কোম্পানিটা কম্প্রেসারটা দেয়, কিন্তু লাগানোর খরচটা আপনাকে দিতে হবে। কিন্তু যে ফিল্টার ক্লিন, এটা ভেরি ইজি, এটা সিম্পল জিনিস আমরা শিখিয়ে দিই। কারণ অনেকে যারা বয়স্ক যারা করতে চান না, ওনারা যদি সার্ভিস নিতে চান আমাদের কাছ থেকে, আমরা ওই ব্যাপারে হেল্প করতে পারি। বাট চাইলে নিজেরাও করতে পারে। নিজেরা এটা ভেরি ইজি, এটা এই জন্য আমরা এটার টাকাটা আমরা নিতে না নিয়ে আমরা এটা শিখিয়ে দিলে মনে করে একটু ইনভলভমেন্টটা হলো কাস্টমারের, আচ্ছা, নিজের জিনিস নিজেই করলেন একটু। আচ্ছা, আর আপনাদের যে ইঞ্জিনিয়াররা রয়েছে তারা তো সবাই হেভেক্স মানে সার্টিফিকেট জি। ধারী নাকি? হ্যাঁ, অবশ্যই সবাই সার্টিফিকেট। তার মানে হচ্ছে মানে এই যে নিরাপত্তা নিয়ে যে ব্যাপারটা, সেটা নিয়ে কোনো ঝামেলা না, এটা কোনো- আপাতত নেই। আচ্ছা, আর একটু আমাদের সময়ও খুবই কম। এখন অনেকেই আগ্রহী, বিশেষ করে নিউ ইয়র্কের বাইরে, সিটির বাইরে অনেকেই আপনার আমাদের এই প্রোগ্রাম দেখার পর আমরা দেখি আমাদের ফেসবুকে অনেকে কমেন্টস করছে, বিশেষ করে বাইরে থেকে বারবার আপনাকে বলছে যে লিটন ভাই কেন বাইরে শাখা করছে না বা বাইরে নিয়ে ভাবছে না। তো এইরকম আপনার ভবিষ্যতে আসলে আপনি তো অনেকদিন এটাতে হয়ে গেল, এখন কোনো এরকম প্ল্যান আছে কিনা যে বাইরে, নিউ ইয়র্ক সিটির বাইরে আসলে আপনি যাওয়ার? নিউ ইয়র্ক সিটির বাইরে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের। যদিও আপনার অফিস কিন্তু নিউ ইয়র্ক সিটির বাইরে, নিউ ইয়র্ক সিটি, কিন্তু যে কানাডিকা এবং নিউ জার্সিতে আমাদের শোরুম খুব শীঘ্রই খোলার আমরা কোথায় কোথায় আপনি বলেন? নিউ জার্সি এবং কানেটিকাতে। কানেক্টিকাটে নিউ ইয়র্ক না, সেটা তো নিউ ইয়র্ক স্টেটের কথা বলি। নিউ ইয়র্ক যেমন আপনি বাফেলো বা আলবেনি বা আপনাদের নিউ ইয়র্ক স্টেটের বাফেলো বা আলবেনিতে এখন আমরা করতেছি, একটু দূরে হয়ে যাচ্ছে আমাদের জন্য, আচ্ছা, তো ফিউচারে করার সম্ভাবনা আছে। বাট এবং সুখবর যেটা বললেন যে কানেক্টিকাটে যারা আছেন, যারা পেনসিলভানিয়া। আমাদের অনেক দর্শক কানেক্টিকাট থেকে দেখেন, তাদের জন্য এটা সুখবর আসছে যে আপনারা খুব দ্রুত কানেক্টিকাট এবং নিউ জার্সিতে শাখা খুলতে যাচ্ছেন। সেটা কি সেখানেও কি একই পদ্ধতিতে একই রকম হবে, নাকি ওইখানকার স্টেটের ল অনুযায়ী ওখানে স্টেটের ল অনুযায়ী হবে, কারণ এখানে রিবেটটা ডিফারেন্ট। নিউ ইয়র্ক সিটিতে একরকম, নিউ জার্সিতে আরেক রকম। আচ্ছা ওই জন্য ওই স্টেট ল আমরা ফলো করব। আচ্ছা, নিউ ইয়র্ক সিটিতে আপনি যে বললেন, আমাদের সময় যদি কম, যে নিউ ইয়র্ক সিটিতে যদি ব্রঙ্কসে একটা লোক যদি চায়, সেই যে খরচটা হবে, স্টেটন আইল্যান্ডে চাইলেও কি একই রকম খরচ হবে, নাকি ব্রঙ্কস এবং এই যে বড়োর কারণে এটা চেঞ্জ করেন আপনারা, প্রাইসটা চেঞ্জ করেন? না, আপনারা বড়- কিভাবে অ্যাসেসমেন্টটা করেন? অ্যাসেসমেন্ট হচ্ছে এভরি হাউস ইজ ইউনিক। আপনি যখন মনে করেন যে এক বাসার বাথরুম আর আরেক নেক্সট ব্লকে যদি বাথরুম সেম টাইলস মেটেরিয়াল দিয়ে বানানো, প্রাইস কিন্তু সেম হবে না। এভরি হাউস ইজ ইউনিক, এই জন্য আমাদের বাসাটা দেখতে হয়, দেখার পরে আমরা প্রাইসটা দিই। তবে এটা খুব কাছাকাছি থাকে আর কি, এক বাসার সাথে আরেক বাসার প্রাইসিং এর খুব বেশি হেরফের হয় না। আচ্ছা, আর সেক্ষেত্রে আপনাদের অফিস তো আপনাদের ফ্যাক্টরি তো ইয়র্ক আছে, তো স্টেটন আইল্যান্ডে চাইলেও আপনারা সেম সময় দ্রুত সময়ে সার্ভিস দিতে? হ্যাঁ, আমাদের তো বিশাল ইনস্টলেশন টিম আছে, এবং এটা সার্ভিস কোনো ব্যাপার না আমাদের জন্য। ফাইভ বড় এবং নিউ জার্সি এবং ওয়েস্টচেস্টার কাউন্টি, যে কোনো জায়গায় হোক, জাস্ট একটা ফোন কলই যথেষ্ট। আপনাদের অফিসে কল করতে পারেন। আমি অফিসের নাম্বারটা আরেকবার বলে দিই, হ্যাঁ, বলতে পারেন, হ্যাঁ। 9142229477। এই নাম্বারে যদি আপনারা কল করেন, তাহলে আমাদের অফিসের যে টিম আছে আপনাদের বাসার নাম্বার নিবে বা অ্যাড্রেস নিবে, আপনার ফোন নাম্বার নেওয়ার পরে আমরা সাইট ভিজিটের ব্যবস্থা করি। সাইট ভিজিটের ব্যবস্থা করার পরে আমাদের টেকনিশিয়ান আপনাদের বাসায় যায়, যাওয়ার পরে অ্যাসেসমেন্ট করে আসার পরে যে প্রাইসটা ওটা আমরা বলি, এবং ওখানে আমরা যে রিবেটটা যেটা আছে ওটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিই। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার সাথে সাথে ডিসকাউন্ট ওইটা আমাদের কাছে অনেক পরে আছে, কোনো মানে আপনারা দিয়ে দেন? আমরা দিয়ে দিই, কারণ আমাদের এটা সুবিধা আছে দিলে, কারণ আমরা এটা নিতে পারবো। কারণ একজন কাস্টমার যদি $10,000 না আপফ্রন্ট পকেটে দেয়, অনেক সময় আছে 1 বছরও লাগে টাকাটা রিটার্ন আসছে। তা আমাদের তো টাকা কন্টিনিউ আসছে, সেজন্য খুব একটা আমাদের সমস্যা হয় না। কিন্তু ইন্ডিভিজুয়াল যারা আছে ওনাদের একটু সমস্যা হবে। এই জন্য আমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার পরে বলি যে $1 আপনার
খরচ আসবে, ওই খরচটা আপনি যদি দিতে না পারেন তাহলে তো আবার আমি আগে বললাম যে লোনের ব্যবস্থা আছে, ওইটা আপনারা নিতে পারেন। খুবই সুসংবাদ তোফায়েল ভাই, সুন্দর কথা বলেছেন। আশা করি আপনাদেরকে কেউ ফোন করলে ফোন ধরবেন অথবা ব্যাকও করবেন, কারণ কাস্টমার সার্ভিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। Right. ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন বিষয় এবং ক্লিন ইট এনার্জি যে ব্যাপারটা ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় সেগুলো তুলে ধরার জন্য। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।